হ্যালো স্টুডেন্ট, সবাই ভালো আছো? তোমরা আমাকে ইউটিউবে রিকোয়েস্ট করেছো মাধ্যমিকের কোনো বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। আমি আজকে সেই জন্য বায়ুমণ্ডল নিয়ে এসেছি। তো বায়ুমণ্ডল তোমরা নিশ্চয়ই জানো বায়ুমণ্ডল কোনখানে আছে, বায়ুমণ্ডল কোনটা, এটা তোমরা আগেই জানো। বায়ুমণ্ডল পৃথিবীর উপরে থাকা একটা অদৃশ্য স্তর। এর বিস্তার কত? এই বিস্তার হচ্ছে 10,000 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত এই বায়ুমণ্ডলটা বিস্তৃত। তো এই বায়ুমণ্ডলের মধ্যে প্রধান উপাদান যেগুলো গ্যাসীয় উপাদান, ধূলিকণা, জলীয় বাষ্প, এই তিনটে প্রধান উপাদান থাকে। এদের মধ্যে গ্যাসীয় উপাদান যেগুলো, সেগুলোর মধ্যে প্রধান গ্যাস হচ্ছে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপর কার্বন ডাইঅক্সাইড, আর্গন, এই গ্যাসগুলো বেশি পরিমাণে থাকে। তো এই উপাদানগুলো ছাড়াও বায়ুমণ্ডলের আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ভূপৃষ্ঠ থেকে ওপর দিকে গেলে কয়েকটি স্তর আছে। এই স্তরগুলো কি আজকে আমরা জানব। তো আমাদের প্রথমে পৃথিবী আঁকি। এটা পৃথিবী পৃষ্ঠ মানে এটা যদি গোল পৃথিবী হয়, এই গোল পৃথিবীর আমি কিছুটা অংশ নিলাম। এখান থেকে বায়ুমণ্ডলের বিস্তৃতি দেখালাম প্রায় কত বললাম, 0 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের বিস্তার। তো এই পর্যন্ত যদি বায়ুমণ্ডলের বিস্তার হয়, এই বায়ুমণ্ডলকে আমরা দুটো ভিত্তিতে ভাগ করে থাকি। একটা প্রথমে করি উপাদান ও রাসায়নিক গঠনের ভিত্তিতে। কিসের ভিত্তিতে বললাম? উপাদান ও রাসায়নিক গঠন। উপাদান মানে কার উপাদান? বায়ুমণ্ডলের উপাদান। বায়ুমণ্ডলের উপাদানগুলো এখানে আছে ঠিকই বায়ুমণ্ডল, কিন্তু এই বায়ুমণ্ডলের উপাদান এখানে যতটা ঠিক উপরে ঠিক ততটা পরিমাণে উপাদানগুলো সমান হারে নেই। ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 88 কিলোমিটার পর্যন্ত এই জায়গায় বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে সেগুলোর পরিমাণ প্রায় সমান অনুপাতে থাকে। কি অনুপাতে থাকে বললাম? সমান অনুপাতে। তাহলে ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত যে স্তরটাতে বায়ুমণ্ডলের উপাদানগুলো সমান অনুপাতে থাকে তাদের বলা হয় হোমোস্ফিয়ার। হোমো এর মানে হচ্ছে সম। হোমোস্ফিয়ার আর স্ফিয়ারের অর্থ হচ্ছে মণ্ডল, সেই জন্য এটার নাম হচ্ছে সমমণ্ডল। এর বিস্তার কত? 88 কিলোমিটার। আবার 88 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত এই স্তরটাতে বায়ুমণ্ডলের উপাদান যেগুলো থাকে সেগুলো সমান হারে বর্তমান নেই। তাই সমান হারে নেই মানে কি? বিষম। সেই জন্য এই স্তরটার নাম হলো বিষমমণ্ডল। এবার বিষমমণ্ডলের মধ্যে সব সমান হারে নেই, সেই জন্য এই স্তরটাকে যে উপাদানগুলো যেরকম হারে আছে সেই অনুযায়ী 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে 88 থেকে 200 কিলোমিটার, এখানে নাইট্রোজেনের পরিমাণ বেশি, সেই জন্য এই স্তরটাকে বলা হয় আণবিক নাইট্রোজেন স্তর। 2000 থেকে 1100 কিলোমিটার, কোথাও 1120ও দেওয়া আছে, দেখবে 1120 কিলোমিটার পর্যন্ত এই স্তরটাতে অক্সিজেনের অণুর পরিমাণ বেশি, সেই জন্য এটাকে বলা হয় পারমাণবিক। অক্সিজেনের পরমাণুর পরিমাণ বেশি, তাই এটাকে বলা হয় পারমাণবিক অক্সিজেন স্তর। এরপরের যে অংশটা, সেই অংশটাতে হিলিয়ামের পরিমাণ বেশি, সেই জন্য এর নাম হলো হিলিয়াম স্তর। এরপরের স্তরটাতে হাইড্রোজেনের পরিমাণ বেশি, সেই জন্য এর নাম হলো হাইড্রোজেন স্তর। তাহলে এটা হচ্ছে 3520 কিলোমিটার। তাহলে প্রধান দুটো ভাগ, একটা হচ্ছে 88 কিলোমিটার পর্যন্ত, এই জায়গাটা পর্যন্ত, এটা কি বললাম? সমমণ্ডল। কেন সমমণ্ডল? না সবগুলো সমান হারে আছে। কি সমান হারে আছে? বায়ুমণ্ডলের উপাদানগুলো এবং তাদের রাসায়নিক গঠন। আর 88 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের উপাদানগুলো সমান হারে নেই, সেই জন্য এখানে বিষমমণ্ডল। এর 4টে ভাগ দেখানো হলো। এবার এটাকে আমরা আরেক রকমের ভিত্তিতে ভাগ করে থাকি।
এই পৃথিবী পৃষ্ঠকেই আমি ভাগ করছি। আবার বিস্তার কত? 0 থেকে 10,000 কিলোমিটার বিস্তার। বায়ুমণ্ডলের বিস্তার তো একই। আমি এখানে একটা দৃষ্টিভঙ্গিতে ভাগ করেছিলাম, এখানে অন্য দৃষ্টিভঙ্গিতে ভাগ করব। সেটা হচ্ছে তাপমাত্রার বা উষ্ণতার তারতম্য অনুসারে। এই অনুসারে বায়ুমণ্ডলকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটাতে আছে, এটা যেন মনে থাকে তাপমাত্রার ভিত্তিতে, মানে যত আমরা উপরের দিকে উঠব তত কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হতে থাকে। যেমন ধরো, যদি আমরা যেখানে বাস করছি সেখান থেকে উপরের দিকে উঠি প্রায় 18 কিলোমিটার পর্যন্ত, এই স্তরে বায়ুমণ্ডলের উষ্ণতা যত উপরের দিকে উঠব ক্রমশ কমতে থাকবে। এর কারণ আছে, কারণ তোমরা দেখবে যদি তোমরা পাহাড় পর্বতে কোথাও বেড়াতে যাও, দেখবে যত উপরের দিকে উঠবে তত উষ্ণতা আস্তে আস্তে কমতে শুরু করে। প্রতি কিলোমিটারে, যদি এগুলো কিলোমিটারের জায়গা হয়, প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস করে কমে। কত করে কমে বললাম? 6.4 ডিগ্রি সেলসিয়াস প্রতি কিলোমিটারে। তাহলে যদি উষ্ণতা নিচের স্তরে যদি 30.4 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে 6.4 যদি 1 কিলোমিটারে যায় কমে কত হবে? কত হবে? 30 থেকে 6.4 বাদ দিয়ে দাও, তাহলে 30 থেকে 6 বাদ দিয়ে গেলে হলো 24। আরও উপরে উঠবো আবার কমবে। তো এরকমভাবে কন্টিনিউ উষ্ণতা কমতে 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 যায়। তার জন্য উপরের স্তরে গিয়ে উষ্ণতা অত্যধিক হারে কমে যায়, কমে গিয়ে প্রায় মাইনাসে চলে যায়। এটা যদি নিরক্ষীয় অঞ্চল হয়, নিরক্ষীয় অঞ্চলে এই উষ্ণতা কমতে কমতে গিয়ে -80 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। যদি ওটা মধ্যক্ষাংশ হয় তাহলে সেটা -56 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তার মানে ট্রপোস্ফিয়ারের একদম শেষে গিয়ে উষ্ণতা অনেক কমে যায়, গড়ে ধরলাম -56 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে উঠলে উষ্ণতা কমে যায় -56 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। কেন কমে গেল? না, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যত উপরের দিকে যাব তত বায়ুমণ্ডলের উপাদান যেমন ধূলিকণা, জলীয় বাষ্প, এগুলো পরিমাণ কমবে। তাপটা ধরে রাখবে কে? সেই জন্য উষ্ণতা কমতে থাকে। ওগুলো কমলেই উষ্ণতা কমতে থাকে। আর এই স্তরটার বিস্তার আমি 18 কিলোমিটার দেখালাম, এটা কিন্তু নিরক্ষীয় অঞ্চলের বিস্তার। মেরু অঞ্চলের বিস্তার হচ্ছে প্রায় 8 থেকে 9 কিলোমিটার, তো ওখানে বিস্তার একটু কম। তাহলে এইখানে উষ্ণতা গিয়ে কমে গেল, কমতে কমতে গিয়ে -56 ডিগ্রি সেলসিয়াস হলো। এর যতটা পর্যন্ত গিয়ে আর তাপমাত্রা কমে না। এই 18 কিলোমিটারের পরে এই জায়গাটা ধরো উষ্ণতা আর কিছু পরিবর্তন ঘটছে না, যেখানে তাপমাত্রার হ্রাসের হার পুরোপুরি ফিক্সড, কমা বাড়া কিচ্ছু করছে না। কি হয়ে গেল? পজ হয়ে গেল। পজ মানে থামা। তাহলে এখানে গিয়ে কে থামলো? ট্রপোস্ফিয়ারটা থামলো। সেই জন্য এই স্তরটার নাম হচ্ছে ট্রপোপজ, আর এইখান নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের পরে আবার যত উপরের দিকে উঠবো তত উষ্ণতা আস্তে আস্তে আবার বাড়তে শুরু করে। উষ্ণতা বাড়তে বাড়তে প্রায় 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছায়। ছিল -56, বাড়তে 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 সর্বোচ্চ স্তরে চলে এলো 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। এর বিস্তার হচ্ছে 18 থেকে 50 কিলোমিটার। এখান থেকে আচ্ছা, তার আগে দুটো স্তরের গুরুত্ব বলা হলো না। ট্রপোস্ফিয়ারের যে আমরা এখানে বাস করছি, আমরা তো ট্রপোস্ফিয়ারের স্তরটা পাচ্ছি। তো এই ট্রপোস্ফিয়ার স্তরটার গুরুত্ব হলো এইখানে বায়ুমণ্ডলের উপাদান যেগুলো আছে, ধরো জলীয় বাষ্প, ধূলিকণা, এগুলো যদি বেশি পরিমাণে থাকে তার জন্য এখানে ঝড়, বৃষ্টি, মেঘ, বজ্রপাত এই সমস্তগুলো বেশি হয়ে থাকে। তাহলে এই জায়গাটা সবসময়ই কোনো না কোনো আবহাওয়িক পরিবর্তন ঘটছে। সেই জন্য এটা স্থির নয়, শান্ত নয়, সবসময় একটা ক্ষুব্ধ ভাব রয়েছে। সেই জন্য এই স্তরটার নাম হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল, অপর নাম ক্ষুব্ধ মণ্ডল। এই স্তরে সমস্ত রকম আবহাওয়িক কার্যকলাপগুলো ঘটে থাকে। আর ট্রপোস্ফিয়ারের উপরে যে স্তরটা তার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটা এর অপর নাম হচ্ছে শান্তমণ্ডল। শান্তমণ্ডল এই কারণেই, এইখানে যে বায়ুর উপাদানগুলো দেখলাম এগুলো কিন্তু এখানে গিয়ে আর সেরকমভাবে নেই। ধূলিকণা, জলীয় বাষ্প বিশেষ পরিমাণে আর খুব
খুব একটা পৌঁছায় না, থাকে কিন্তু অল্প পরিমাণে। সেই জন্য এই জায়গায় ঝড় বৃষ্টি এগুলোর পরিমাণ খুব কম, নেই বললেই চলে, শান্ত ভাব বজায় থাকে, তাই এটাকে বলা হয় শান্ত মণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম শান্ত মণ্ডল। এই স্তরটাতে মোটামুটি 20 থেকে 35 বা 15 থেকে 35 কিলোমিটার স্তরের মধ্যে ওজোন O3 গ্যাসের আধিক্য বেশি দেখা যায়, মানে এখানে বেশি O3 গ্যাস আছে, সেই জন্য এই স্তরটার নাম ওজোনোস্ফিয়ার। আর ওজোনোস্ফিয়ার থাকার জন্য আমাদের কি গুরুত্ব আমরা মোটামুটি জানি। এই স্তরটা দিয়ে বায়ুমণ্ডলের যে ইউভি রশ্মি সূর্যের আসে, সেই ইউভি রশ্মি আমাদের পৃথিবীতে এসে ভেদ করে পৌঁছাতে পারে না, তার ফলে আমরা পৃথিবীটাকে রক্ষা করতে পারি, অনেকটা আমাদের রক্ষা হয়। কিন্তু বর্তমানে যদিও ওজোন স্তর আস্তে 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 ক্ষয়প্রাপ্ত হয়েছে, অনেক ইউভি রশ্মি পৌঁছাচ্ছে, তারপর আমাদের ক্ষতিকারক প্রভাবটা পড়ছে। এর পরের স্তর যেটা 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত, এই স্তরটাতে আবার উষ্ণতা ক্রমশ কমতে থাকে। উষ্ণতা ক্রমশ ওপর দিকে কমতে 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 গিয়ে শেষে কত হলো, -93 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরটাও একটি গুরুত্বপূর্ণ স্তর। এই স্তরটাতে যে গুরুত্বটা হলো যে এখানে যখন উল্কাপিণ্ড আসে মহাকাশ থেকে, যখন উল্কাপিণ্ড বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীর দিকে আসছে, এই উল্কাপিণ্ডগুলো এখানে প্রচণ্ড গতিবেগে আসার সময় পুড়ে ছাই হয়ে যায়, তার ফলে আমাদের পৃথিবীতে উল্কাপাত সহজে ঘটে না। আর এইখানে এক প্রকার মেঘ দেখা যায়, সেই মেঘটা হলো নকটিলুসেন্ট ক্লাউড, নৈশদ্যুতি মেঘ। এইখানে এক প্রকার মেঘ দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারের মেঘটার নাম হচ্ছে পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড বা মৌতিক মেঘ বা শক্তিক মেঘ। তো এটা শীতল অঞ্চলে হয়, যেখানে খুব মেরু অঞ্চল, সেখানে এই মেঘটা দেখা যায়। 3টি স্তরের কিন্তু ভিন্ন ভিন্নভাবে গুরুত্ব রয়েছে, সেই গুরুত্বগুলো আমরা পেয়ে থাকি। এবার হচ্ছে এই স্তরের পরে 80 থেকে প্রায় 580 বা 500 কিলোমিটার ধরলাম, 500 কিলোমিটার পর্যন্ত এই স্তরটাতে কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমশ দ্রুত হারে বাড়তে থাকে। সেই জন্য দ্রুত হারে উষ্ণতা বাড়তে থাকে বলে এই স্তরটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার, বায়ুমণ্ডলের খুবই উষ্ণতম স্তর। এই স্তরটাতে উষ্ণতা বাড়তে 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 প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। 1200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর জন্য এইখানকার উষ্ণতা, এবার উষ্ণতা কেন বাড়ে? বাড়ার কারণটা হচ্ছে যে এখানে দেখো বিস্তারটা কথা বলছি 500 কিলোমিটার, এইখানে তোমরা দেখো 500 কিলোমিটারের মধ্যে এই যে 200 থেকে এখানে 1120, তো আমাদের এখানে 500 আছে। এখানে কোন কোন গ্যাস বেশি রয়েছে? অক্সিজেন, এবার নাইট্রোজেনের কিছু পরিমাণটাও আছে এখানে। তাহলে অক্সিজেন এবং নাইট্রোজেনের গ্যাসগুলো রয়েছে এবং এদের অণুগুলো এবং পরমাণুগুলো রয়েছে। তো এখানে যখন এর মধ্যে এই বায়ুমণ্ডলে ভেদ করে ইউভি রশ্মিগুলো আসে, তো ইউভি রশ্মিগুলো কার সঙ্গে বিক্রিয়া করে? এই যে ও আর N2 এদের সঙ্গে বিক্রিয়া করে, দিয়ে এদের সঙ্গে বিক্রিয়া করে এগুলোকে ভেঙে দেয়। ভেঙে দেওয়ার জন্য অণু থেকে পরমাণু তৈরি হয় এবং অণু পরমাণুর ইলেকট্রন প্রোটন এগুলোর যখন বিনিময় হয়, এদের দেহ থেকে এক প্রকার প্রচুর তাপ উৎপন্ন হয়। তাই তাপের জন্য এই স্তরটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। আর এই স্তরটাতে যেহেতু আয়নগুলোর বিনিময় হচ্ছে, সেই জন্য এই স্তরের অপর নাম আয়নোস্ফিয়ার। আয়ন বিনিময় ঘটার জন্য, এই আয়ন বিনিময় ঘটছে বলে আমাদের ভূপৃষ্ঠ থেকে যখন রেডিও তরঙ্গ পাঠানো হয়, সেই তরঙ্গ এখান থেকে ধাক্কা খেয়ে আবার পৃথিবীতে ফিরে আসে এবং গ্রাহক যন্ত্র যেগুলো থাকে রেডিওতে লাগানো, সেই রেডিও থেকে ধরা পড়ে এবং আমরা সেগুলো শুনতে পাই। এই স্তরটা থাকার জন্যই বায়ুমণ্ডলে মেরু অঞ্চলে মেরুপ্রভা বা অরোরা বোরিয়ালিস, অরোরা অস্ট্রালিস এইগুলো ঘটে থাকে। এক প্রকার আলোর জ্যোতি বা আলোর ছটা দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা বলি মেরু জ্যোতি, সেটা কিন্তু এই আয়নোস্ফিয়ারের প্রভাবেই ঘটে থাকে। এর পরের স্তর যেটা, সেই স্তরটা আছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের পর আছে ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে গিয়ে উষ্ণতা আবার আস্তে 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 বাড়তে থাকে, বেড়ে হয় 1600 ডিগ্রি সেলসিয়াস। এর পরের স্তরটা হচ্ছে, বাকি স্তরটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, যেখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। ওই চৌম্বক ক্ষেত্র পৃথিবীকে বেষ্টন করে আছে। তো এই বলয় আকারে বেষ্টন করে থাকার জন্য
নিরক্ষীয় অঞ্চলের টপোপজেট, ওখানে গিয়ে ম্যাগনেটোপজে গিয়ে দুটো ওরকম বলয় মিলিত হয়ে ভ্যান অ্যালন বিকিরণ বলয় তৈরি হয়েছে। তো এই হলো উষ্ণতার তারতম্যের ফলে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ। এটা স্তরগুলো হচ্ছে এরকমভাবে, আর এটা হচ্ছে বায়ুমণ্ডলের উপাদানগতভাবে শ্রেণীবিভাগ। তবে এবার তোমরা দেখো, এইখানে 0 থেকে 88 কিলোমিটার পর্যন্ত আমরা দেখেছিলাম হোমোস্ফিয়ার। এখানে আবার 0 থেকে 80 মধ্যে 3টে স্তর পেলাম। তাহলে হোমোস্ফিয়ারের আন্ডারে আরও 3টে স্তর ঢুকে যাচ্ছে। কি কি? প্রথমেই ঢুকে যাচ্ছে দেখো টপোস্ফিয়ার, টপোস্ফিয়ারের পর স্ট্র্যাটোস্ফিয়ার ঢুকে গেল, স্ট্র্যাটোস্ফিয়ারের পরে মেসোস্ফিয়ার ঢুকে গেল। এবার এটা বিস্তার কিন্তু 88, তার মানে 80-র পর আরও 8 কিলোমিটার এখানে আমি যদি নিই, তাহলে আমি এখানে কি পাবো? থার্মোস্ফিয়ারের বা আয়নোস্ফিয়ারের সামান্য একটু অংশ পাবো। তাহলে ওটা থার্মোস্ফিয়ারের শ্রেণীর মধ্যে আমি ঢুকিয়ে দিতে পারি। 3টে ভাগের মধ্যে একটা হচ্ছে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের কিছু অংশ। তো এইগুলো ভাগগুলো বোঝা গেল। তো এই ভাগগুলো তোমাদের এবারের যে কোনো পরীক্ষাতেই ইম্পর্টেন্ট কোশ্চেন বেশিরভাগ ক্ষেত্রে আসে, তোমরা এটা ভালোভাবে অনুশীলন করে নিও। তো যাই হোক, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করি। যদি কোনো বুঝতে অসুবিধা থাকে আমাকে মেসেজ করে জানাবে, আমি ওটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকো।